যে কাসেম সিদ্দিকী এতদিন তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে এসছে, সেই কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ পেলেন, তাহলে কি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করলেই পদ পাওয়া যাবে? দেখুন, আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এ বিষয়ে আমি কিছু বলবো না। দল যখন সিদ্ধান্ত নিয়েছে, সে তাজা আলু হোক আর পচা আলু হোক, এখন সেগুলোই আমাদেরকে নিয়ে চলতে হবে। যার কারণে এ বিষয়ে আমি আর খুব একটা মন্তব্য। আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের এখন তো দোয়া খুবই ভালো আছে। সো বন্ধুরা, আজকে অত্যন্ত লজ্জাজনক, দুর্ভাগ্যজনক একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন। তো আজকে কিন্তু একটা গল্প আপনাদেরকে শোনাবো। দীর্ঘদিন গল্প শোনায় না, তবে আজকে একটা গল্প শোনাবো আপনাদেরকে, কিন্তু গল্পটা শুনে যেতে হবে। শেষ বেশ মানে একজন দায়িত্বশীল, ভারপ্রাপ্ত দায়িত্বশীল এবং কি বলবো, রাজ্যের একটা মহৎ বড় দায়িত্ব, সেই দায়িত্বের মাঝখানে নিজের দলের লোক যদি তাকে মানে পচা আলু বলে সম্বোধন করে, এর থেকে লজ্জাজনক কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। তো পীরজাদা কাসেম সিদ্দিকী সাহেব, তিনি একটা বিশাল বড় দায়িত্ব পেয়েছেন এবং দায়িত্ব পাওয়ার পরপরই বিভিন্ন রকমের সমালোচনা, পর্যালোচনা, বিভিন্ন কিছুর সম্মুখীন তিনি হচ্ছেন বারবার। এবং ফেসবুক পোস্ট থেকে শুরু করে ইউটিউব ভিডিও, তারপর সোশ্যাল মিডিয়াতে তো তোলপাড় শুরু হয়ে গেছে রীতিমতো। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তানার নিজের দলের মানুষ পর্যন্ত তানাকে ছোট বড় বলতে ছাড়ছে না। ইতিমধ্যে ক্যানিং পূর্বের বিধায়ক মাননীয় শওকাত মোল্লা মহাশয়, তিনি পীরজাদা কাসেম সিদ্দিকীকে পচা আলুর সঙ্গে তুলনা করেছেন। এটা আপনারা সকলে হয়তো ছোট্ট একটা ক্লিপ বা ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন। বিষয়টা হচ্ছে, এই এত বড় একটা কথা বলার পরে, এরকম একটা অপমানজনক কথাবার্তা বলার পরে, যেখানে রাজ্য তৃণমূল কংগ্রেসের একটা মহৎ বড় দায়িত্বে রয়েছেন সাধারণ সম্পাদক, মানে আপনারা বুঝতেই পারছেন যে কত বড় একটা দায়িত্ব। সেই দায়িত্বে থাকার পরেও আজকে সদলীয় একজন বিধায়কের মুখ থেকে তানাকে যখন পচা আলু বলে সম্বোধন করা হচ্ছে, তিনি এই বিষয়টাকে নিয়ে কোনো রকম প্রোটেস্ট করতে পারছেন না, প্রতিবাদ করতে পারছেন না। এই প্রতিবাদ যে করতে পারছেন না, তার আসল কারণটা কি সেটা আমি আপনাদেরকে একটু জানাবো গল্প আকারে। আমি এখান থেকে বছর ৪-৫ আগে একটা গল্প পড়েছিলাম। কোনো একটা শহরে হঠাৎ করে একটা চিতাবাঘ শহরের বিভিন্ন বস্তিতে ঢুকে পড়ে। তো একটা বস্তিতে ঢুকে পড়ার পরে সেই চিতাবাঘটা একটা কুকুরকে তাড়া করে। ভালো করে শুনুন, কুকুরকে তাড়া করে। কুকুরকে তাড়া করতে করতে হঠাৎ করে একটা গৃহস্থের বাড়িতে প্রবেশ করে কুকুর এবং ওই নেকড়ে বাঘটা, চিতাবাঘটা। যখনই একটা গৃহস্থের বাড়িতে প্রবেশ করার পরে দুইজন একটা বাথরুমের মধ্যে ঢুকে যায়। বাথরুমের মধ্যে ঢুকে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ঘর মালিক যিনি আছেন, তিনি বাইরে থেকে বাথরুমের দরজাটা বন্ধ করে দেয়। তো বাথরুমের দরজাটা যখন বন্ধ করে দেওয়ার পরে চিতাবাঘটা কিন্তু প্রচন্ড ক্ষুধার্ত ছিল, কিন্তু তারপরেও চিতাবাঘ কোনো রকম ভাবে সেই কুকুরটাকে আক্রমণ করতে পারছে না এবং আক্রমণ করেনি। আপনারা অবাক হবেন, এটা সায়েন্সও বলে, এটা সায়েন্সও বটে। যেহেতু এটা একটা শিক্ষামূলক ঘটনা, তাই শিক্ষামূলক ঘটনা আমি কোন বই থেকে, কোন পুস্তক থেকে পড়েছি সেটাও আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। তো এই সমস্ত গল্পগুলো কিন্তু আমাদের জীবনে অনেক কিছুই বুঝিয়ে দেয়। আমি আপনাদেরকে বলছি, এটা শুধু গল্প না, এটা বাস্তব ঘটনা। তো যখন বাথরুমের মধ্যে ঢুকে যায়, বাথরুমটা কতটা বড় হতে পারে, তো তার মধ্যে দেখা যাচ্ছে যে একদিকে চিতাবাঘ রয়েছে আর একদিকে কুকুরটা রয়েছে। কুকুরটা চিতাবাঘের ভয়ে এক কোনায় চুপ করে বসে আছে, সাথে সাথে চিতাবাঘটাও কিন্তু এক কোনায় চুপচাপ ঘাপটি মেরে বসে আছে। দীর্ঘ ৩৮ ঘন্টা পরে যখন এলাকার মানুষ বন দপ্তরে খবর দিল, বন দপ্তরে খবর দেওয়ার পরে তখন ওই চিতাবাঘকে ধরার জন্য যত রকম কৌশল আছে সেই সমস্ত কৌশলগুলো অবলম্বন করলো এবং চিতাবাঘকে গ্রেপ্তার করে পাকড়াও করে নিয়ে চলে গেল। তো আপনাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে চিতাবাঘ চাইলেই কিন্তু কুকুরটাকে আক্রমণ করতে পারত, কিন্তু চিতাবাঘ কুকুরকে আক্রমণ করলো না কেন? কেন করতে পারলো না? এটা হচ্ছে সব থেকে বেসিক প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তরে এটাই বলা যায় যে বন্য প্রাণী যারা হয়, চিতাবাঘ যারা হয় বা বন্য প্রাণী যারা শিকারী প্রাণী হয়,
এই শিকারী প্রাণীগুলো তারা কিন্তু স্বাধীনভাবে বাঁচতে পছন্দ করে, এবং স্বাধীনভাবে তারা থাকলে তারা কিন্তু শিকারের উপরে আক্রমণ করতে পারে। আর যখন সে পরাধীন হয়ে যায়, যখন সে একটা সীমাবদ্ধ জায়গায় আবদ্ধ হয়ে যায়, তখন কিন্তু সে তার শিকার করা ভুলে যায়। ঠিক অনুরূপভাবে আজকের ডেটে আপনারা কাশেম সিদ্দিকী সাহেবের বক্তব্য অনেক রকম শুনেছেন, যে এই দলের কর্মীরা মারা গেলে তাদের জানাজা দেওয়া যাবে না, তাদের লাশটাকে টেনে নবান্নতে ফেলে দিয়ে আসতে হবে, এরা সব চোর। এরকম বিভিন্ন রকমের বক্তব্য কিন্তু আজও পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে। কিন্তু আজকের ডেটে আজকে দেখা যাচ্ছে শওকাত মোল্লার মতো একজন নটরাজ ক্রিমিনাল, এই বিধায়ক, সে আজকে মানে কাশেম সিদ্দিকের সরাসরি আক্রমণ করছে, যে তাকে পচা আলুর সঙ্গে সম্বোধন করছে, পচা আলুর সঙ্গে তুলনা করছে। কিন্তু তারপরেও কাশেম সিদ্দিকী সাহেব কোনো রকম বাদ প্রতিবাদ করতে পারছে না বা করতে পারবে না। কেন করতে পারবে না? সে কিন্তু একটা দলীয় সীমাবদ্ধের মধ্যে আবদ্ধ হয়ে গেছে, তাই সে শিকার করা ভুলে গেছে। যখন কোনো বন্য প্রাণী যারা শিকারী হয়, তারা যখন একটা নির্দিষ্ট স্থানের মধ্যে বন্দী হয়ে যায়, তখন তারা আস্তে আস্তে তারা মোটিভেশন হারিয়ে ফেলে, মেন্টালি তারা স্ট্রং হয় না। মেন্টালি স্ট্রং না হওয়ার কারণে আস্তে আস্তে মেন্টালি তারা ডাউন হয়ে যাওয়ার ফলে আস্তে আস্তে তারা শিকার করা ভুলে যায়। ঠিক অনুরূপভাবে আজকে মানুষের লোভ, লালসা যখন মানুষকে গ্রাস করে ফেলে, যখন মানুষ একটা সীমাবদ্ধ জায়গায় আবদ্ধ হয়ে যায়, তখন মানুষ হাজার চেষ্টা করলেও কোনো রকম ভাবে বাদ প্রতিবাদ করতে পারবে না। তো বন্ধুরা, আমি এই ছোট্ট একটা গল্প বা উদাহরণের মাধ্যম দিয়ে আপনাদেরকে বোঝালাম আজকের ডেটে দাঁড়িয়ে ওনাকে যে যাই বলুক না কেন, ওনার দরকার পদ, ওনার দরকার একটা জায়গায় স্থান, সেটা উনি পেয়েছেন। অতএব কে কি বললো না বললো ওনার কোনো কিছু এসে যাবে না। এটা আমি আমার জ্ঞান থেকে বলছি, ক্ষুদ্র জ্ঞান থেকে বলছি।